ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় 17 পরিসংখ্যান এর অনুশীলনীর সম্পূর্ণ সমাধান। এই অনুশীলনীটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অনুশীলনী থেকে পরীক্ষায় 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করা যায়। এখানে এই অনুশীলনীটিতে 4টি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসে সব ধরনের প্রশ্নই কমপক্ষে একটি করে দেয়া আছে, অর্থাৎ পরীক্ষার প্রস্তুতির জন্য এই অনুশীলনীটির সমাধানই যথেষ্ট। এবার আসি অনুশীলনীর সমস্যা সমাধানে। প্রশ্ন 1, উপত্যসমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপত্য অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক নিচের কোনটি? আমরা যখন কোনো উপত্যকে সারণীভুক্ত করি তখন কোনো শ্রেণীতে কতগুলো উপত্য অন্তর্ভুক্ত তা গণসংখ্যার মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ প্রতি শ্রেণীতে যতগুলো উপত্য অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক হলো শ্রেণীর গণসংখ্যা। প্রশ্ন 2, পরিসংখ্যানের অবিন্যস্ত উপত্যসমূহের মানের ক্রমানুসারে সাজালে উপত্যসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপত্যের এই প্রবণতাকে বলা হয়। আমরা জানি উপত্যসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জিত হওয়ার এই প্রবণতা হলো কেন্দ্রীয় প্রবণতা, আর এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি। এগুলো হলো গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক। প্রশ্ন 3, নিচের সারণীতে প্রশ্নে একটি গণসংখ্যা সারণী দেয়া আছে এবং শর্ত 1-এ বলা হয়েছে শ্রেণীব্যাপ্তি 3, যা সঠিক নয়। কোনো গণসংখ্যা সারণীর শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের জন্য আমরা পরপর 2টি শ্রেণীর উচ্চসীমা বা নিম্নসীমার পার্থক্য নির্ধারণ করব। এক্ষেত্রে প্রথম 2টি শ্রেণীর যদি নিম্নসীমার পার্থক্য নির্ধারণ করি তাহলে আমরা পাই 8 - 6 = 2, অর্থাৎ সারণীটির শ্রেণীব্যাপ্তি 2। এবার সারণীটির মধ্যক শ্রেণী নির্ধারণ করব। এখানে মোট গণসংখ্যা 5 + 9 + 4 = 18, আর আমরা জানি গণসংখ্যার মধ্যম পদটি যে শ্রেণীতে থাকে তাই মধ্যক শ্রেণী। এখানে মধ্যম পদ 18/2 = 9, অতএব মধ্যক হবে নবম পদ। এখন আমরা যদি সারণীটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথম শ্রেণীতে 5টি পদ আছে, আবার দ্বিতীয় শ্রেণীতে পরবর্তী 9টি পদ আছে, অতএব নবম পদটি অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে থাকবে, যা থেকে আমরা পাই মধ্যক শ্রেণী 8 ডিগ্রি to 10 ডিগ্রি। আমরা জানি যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলক অবিচ্ছিন্ন চলক, যেমন বয়স, উচ্চতা, ওজন, কোনো কিছুর মূল্য, তাপমাত্রা। আবার যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে না সে সকল চলক হলো বিচ্ছিন্ন চলক, যেমন কোনো ক্লাসের ছাত্রছাত্রী সংখ্যা। এখানে এই সংখ্যা অবশ্যই কোনো পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, কিন্তু তাপমাত্রা, কোনো কিছুর মূল্য, ওজন, উচ্চতা, বয়স এগুলো ভগ্নাংশ হতে পারে, এজন্য এগুলো অবিচ্ছিন্ন চলক। প্রশ্ন 4, আয়তলেখ অঙ্কন করতে দরকার। আমরা মনে রাখব আয়তলেখ অঙ্কন করতে x অক্ষ বরাবর নিতে হয় অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর নিতে হয় গণসংখ্যা। আবার গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে x অক্ষ বরাবর নিতে হয় শ্রেণী মধ্যবিন্দু এবং y অক্ষ বরাবর নিতে হয় গণসংখ্যা। আবার অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে x অক্ষ বরাবর নিতে হয় শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা এবং y অক্ষ বরাবর নিতে হয় ক্রমযোজিত গণসংখ্যা। প্রশ্ন 5, উপত্যের ক্ষেত্রে প্রচুরক। আমরা এর আগে জেনেছি কেন্দ্রীয় প্রবণতার একক 3টি, যা হলো গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক। এবার আমরা দেখব প্রচুরক কি। কোনো উপত্যে যে সংখ্যা প্রচুর সংখ্যক থাকে, অর্থাৎ সর্বাধিকবার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই হলো উপত্যের প্রচুরক। কোনো উপত্যে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে, অর্থাৎ প্রচুরক সবসময় অনন্য নাও হতে পারে। আবার উপত্যে যদি কোনো সংখ্যায় একের অধিকবার না থাকে সেই উপত্যের কোনো প্রচুরক নেই, অর্থাৎ এক্ষেত্রে সবগুলো শর্তই সঠিক। শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রা সেলসিয়াস এককে পরিসংখ্যান হলো
10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি, 6 ডিগ্রি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 7 ডিগ্রি, 13 ডিগ্রি, 14 ডিগ্রি ও 5 ডিগ্রি। এবার 6 থেকে 8 নং প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন 6, উপরের সংখ্যাসূচক উপপাদ্যের প্রচুরক কোনটি? আমরা জানি কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। এখানে সবগুলো সংখ্যাই একবার করে আছে, অর্থাৎ কোনো সংখ্যাই একাধিকবার নেই, অতএব এই উপাত্তের কোনো প্রচুরক নেই। প্রশ্ন 7, উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি? এখানে 10টি সংখ্যা আছে, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করে 10 দ্বারা ভাগ করি তাহলেই গড় পাবো। আর এক্ষেত্রে সংখ্যাগুলোকে যোগ করে 10 দ্বারা ভাগ করলে আমরা পাই 9.5 ডিগ্রি, অতএব গড় তাপমাত্রা 9.5 ডিগ্রি। প্রশ্ন 8, উপাত্তসমূহের মধ্যক কোনটি? আমরা জানি উপাত্তসমূহ সাজালে মধ্যের পদটির মানটি মধ্যক। এখানে মোট উপাত্তের সংখ্যা 10, যা জোড় সংখ্যা। সুতরাং এক্ষেত্রে মধ্যক হবে পঞ্চম পদ ও ষষ্ঠ পদের গড়। আর উপাত্তসমূহ সাজালে আমরা পঞ্চম এবং ষষ্ঠ পদ পাই 9 ডিগ্রি ও 10 ডিগ্রি। অতএব পঞ্চম ও ষষ্ঠতম পদের গড় 9 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 9.5 ডিগ্রি। প্রশ্ন 9, সারণীভুক্ত শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো n, মধ্যক শ্রেণীর নিম্নসীমা l, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা fc, মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm এবং শ্রেণীব্যাপ্তি h। এই তথ্যের আলোকে নিচের কোনটি মধ্যক নির্ণয়ের সূত্র? আমরা জানি সারণীভুক্ত শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক ইকুয়াল টু l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। আমরা এই উপাত্তসমূহ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকব। আর আমরা জানি আয়তলেখ অঙ্কন করতে x অক্ষ বরাবর নিতে হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর গণসংখ্যা। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে x অক্ষ বরাবর নিতে হয় শ্রেণী মধ্যবিন্দু এবং y অক্ষ বরাবর নিতে হয় গণসংখ্যা। আবার অজীব রেখার ক্ষেত্রে x অক্ষ বরাবর নিতে হয় শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং y অক্ষ বরাবর নিতে হয় ক্রমযোজিত গণসংখ্যা। এক্ষেত্রে যেহেতু আমরা গণসংখ্যা বহুভুজ আঁকব, অতএব আমাদেরকে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। অর্থাৎ গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণীর জন্য 3টি কলাম নিব। প্রথমে শ্রেণীব্যাপ্তি কলামে শ্রেণীব্যাপ্তিগুলো বসিয়ে দেব। এখন প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করব। আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই শ্রেণী মধ্যবিন্দু পাই। এক্ষেত্রে 31-এর সাথে 40 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাই 35.5। অর্থাৎ প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু 35.5। আমরা ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো। আবার প্রথম শ্রেণী হলো 31 to 40, যার শ্রেণী মধ্যবিন্দু 35.5। অতএব দ্বিতীয় শ্রেণীর যেহেতু 41 to 50, অতএব দ্বিতীয় শ্রেণীর শ্রেণীব্যাপ্তি হবে 45.5। অনুরূপভাবে তৃতীয় শ্রেণীর 55.5, পরবর্তী শ্রেণীর 65.5, এর পরের শ্রেণীর 75.5 এবং এর পরের শ্রেণীর 85.5 এবং সর্বশেষ শ্রেণীর শ্রেণীব্যাপ্তি হবে 95.5। এরপরে প্রশ্ন থেকে গণসংখ্যাগুলো বসিয়ে দিলেই আমরা পাবো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী। এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। এরপরে আমরা গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপারে x অক্ষ, y অক্ষ এবং এদের ছেদবিন্দু ও চিহ্নিত করব। এখানে শ্রেণীর সংখ্যা 7টি। আবার গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদেরকে 3টি বেশি দরকার হবে, অর্থাৎ আমরা লক্ষ্য রাখব y অক্ষের ডানে যেন কমপক্ষে 10টি শ্রেণী নেওয়ার জন্য জায়গা থাকে। আর গণসংখ্যার সর্বোচ্চ মান 12, অর্থাৎ এক্ষেত্রে x অক্ষের উপরে কমপক্ষে 12টি ঘর থাকতে হবে।
এখন আমরা শ্রেণীর মধ্যবিন্দুগুলো এক্স অক্ষ বরাবর বসাবো। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু বসাবার ক্ষেত্রে আমরা প্রতি 5 ঘরকে আমরা একটি শ্রেণী বিবেচনা করব। অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক ঘরকে শ্রেণী ব্যক্তির 2 একক ধরব। আর গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথমে একটি শ্রেণী মধ্যবিন্দু এবং শেষে একটি শ্রেণীবিন্দু অতিরিক্ত নিতে হয়। এখানে প্রথম শ্রেণী মধ্যবিন্দু 35.5, অর্থাৎ আমরা 25.5 থেকে শুরু করব, যার মানে মূলবিন্দু থেকে 5 ঘর দূরে 25.5 লিখব। এরপর 5 ঘর দূরে 35.5 বসাবো। একইভাবে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5 বসাবো। আর আমরা প্রথমেই বলেছি যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটি এবং শেষে একটি শ্রেণী মধ্যবিন্দু বেশি নিতে হবে। অর্থাৎ 95.5-এর 5 ঘর পরে আমরা 105.5 বসাবো। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব শ্রেণী মধ্যবিন্দু 25.5 থেকে শুরু হয়েছে। অতএব এক্ষেত্রে আমাদেরকে একটি ছেদ চিহ্ন বসাতে হবে। এখানে ছেদ চিহ্নটি নির্দেশ করে মূলবিন্দু থেকে 25.5 বিন্দুগুলোকে। এরপরে আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো। যেহেতু এখানে গণসংখ্যার সর্বোচ্চ মান 12, অতএব মূলবিন্দু থেকে 5 ঘর উপরে 5 বসাবো, 10 ঘর উপরে 10 বসাবো এবং 15 ঘর উপরে 15 বসাবো। তাহলেই এই গ্রাফটিতে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবো। এখন আমরা গণসংখ্যা বহুভুজের জন্য বিন্দু বসাবো। এখানে প্রথম শ্রেণী মধ্যবিন্দু 35.5 এবং গণসংখ্যা 6, অতএব আমরা 35.5 বরাবর এবং 6 বরাবর বিন্দু নিয়ে লম্বভাবে আগাবো। দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা এক্স অক্ষ বরাবর 45.5 বিন্দুটি চিহ্নিত করব এবং ওয়াই অক্ষ বরাবর 8 বিন্দুটি চিহ্নিত করব। এরপরে লম্বভাবে আগাবো, তাহলে দ্বিতীয় বিন্দুটি পাবো। অনুরূপভাবে আমরা তৃতীয় শ্রেণীর জন্য বিন্দু, চতুর্থ শ্রেণীর জন্য বিন্দু, পঞ্চম শ্রেণীর জন্য বিন্দু, ষষ্ঠ শ্রেণীর জন্য বিন্দু এবং সর্বশেষ শ্রেণীর জন্য বিন্দুটি লেখ পেপারে বসাবো। এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। আর এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন একটি শ্রেণী পূর্ব থেকে শুরু করতে হয়। এক্ষেত্রে আমরা 25.5 থেকে শুরু করব। এখন আমরা বিন্দুগুলোকে যোগ করে দেব। এক্ষেত্রে 25.5-এ গণসংখ্যা 0 ধরে আমরা স্কেল দিয়ে বিন্দুগুলো যোগ করব। 100.5-এ গণসংখ্যা 0 ধরে শেষ করব। এরপরে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের বর্ণনায় লিখব। এক্ষেত্রে লিখব এক্স অক্ষ বরাবর ছক্কাগজের প্রতি ঘরকে শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দুর 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ছক্কাগজের এক ঘরকে গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূলবিন্দু থেকে 25.5 ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আমরা জানি অজীব রেখা লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিতে হয়। এখানে শ্রেণীব্যাপ্তি যেহেতু দেয়া আছে, অতএব তা থেকে আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা পাবো। আর গণসংখ্যাও দেয়া আছে, যা থেকে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। অতএব অজীব রেখা অঙ্কনের সারণীতে 3টি কলাম নিব, যার একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টি গণসংখ্যা এবং তৃতীয়টি ক্রমযোজিত গণসংখ্যা। এখন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্ন দেয়া আছে, যা থেকে আমরা বসাবো। এরপরে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। প্রথম শ্রেণীর গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা সমান হবে, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 6। এরপরে আমরা দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এজন্য আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ 8-এর সাথে 6 যোগ করব, তাহলে পাই 14। এখন আমরা তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এক্ষেত্রেও ওই শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 10-এর সাথে 14 যোগ করব, তাহলে পাই 24। অনুরূপভাবে এর পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে 36,
এর পরের শ্রেণীর কর্মজোদিত গণসংখ্যা হবে 41, এর পরের কর্মজোদিত গণসংখ্যা হবে 48 এবং সর্বশেষ কর্মজোদিত গণসংখ্যা হবে মোট গণসংখ্যার সমান অর্থাৎ 50। এখন আমরা সারণী থেকে অজীব রেখা অঙ্কন করব। এজন্য আমরা প্রথমে একটি গ্রাফ পেপার নিব। যেহেতু কর্মজোদিত গণসংখ্যার ওয়াই এর মান বেশি হয়, অতএব এক্ষেত্রে গ্রাফ পেপার নেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব ওয়াই অক্ষ বরাবর যেন বেশি জায়গা থাকে। এখানে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে আমরা এক একটা শ্রেণী বিবেচনা করব। তাহলে এক্স অক্ষ বরাবর 1 ঘর হবে শ্রেণীব্যাপ্তি উচ্চসীমার 2 একক। এখন আমরা শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা বসাবো। এখানে প্রথম শ্রেণী 31 to 40 আর প্রথম শ্রেণীর শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা 40, কিন্তু আমরা এক শ্রেণীর পূর্ব থেকে বসাবো অর্থাৎ 30 থেকে বসাবো। এখন মূলবিন্দু থেকে 5 ঘর ডানে আমরা লিখব 30, এরপরে 5 ঘর দূরে 40, এভাবে 50, 60, 70, 80, 90 এবং সর্বশেষে 100 লিখব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা 30 থেকে শুরু হয়েছে। এজন্য এখানে আমরা একটি ছেদ চিহ্ন ব্যবহার করব। এই ছেদ চিহ্নটি 0 থেকে 30 ঘরগুলো নির্দেশ করবে। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর কর্মজোদিত গণসংখ্যার জন্য স্কেল নির্ধারণ করব। এখানে কর্মজোদিত গণসংখ্যার সর্বোচ্চ মান 50, অর্থাৎ আমাদেরকে 50 পর্যন্ত বসাতে হবে। কিন্তু আমাদের গ্রাফে ওয়াই অক্ষ বরাবর 50টি ঘর নেই, অতএব আমরা ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে আমরা কর্মজোদিত গণসংখ্যার 2 একক বিবেচনা করব। তার মানে মূলবিন্দু থেকে 5 একক উপরে কর্মজোদিত গণসংখ্যার মান হবে 10, মূলবিন্দু থেকে 10 ঘর উপরে কর্মজোদিত গণসংখ্যার মান হবে 20। এভাবে আমরা 30, 40 ও 50 বসাবো। এখন লেখচিত্র অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর বিন্দুটি আমরা বসাবো। প্রথম শ্রেণীতে শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা 40, অতএব এক্স অক্ষ বরাবর 40 চিহ্নিত করব এবং এর কর্মজোদিত গণসংখ্যা 6। যেহেতু ওয়াই অক্ষ বরাবর 1 ঘর ইকুয়াল টু কর্মজোদিত গণসংখ্যা 2, অতএব 6কে বসাতে আমাদেরকে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর উপরে উঠতে হবে। এখন এই বিন্দু দুটি থেকে লম্বভাবে আগালে আমরা প্রথম বিন্দুটি পাব। এর পরবর্তী শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা 50, অতএব এক্স অক্ষ বরাবর আমরা 50 ঘরটিকে চিহ্নিত করব এবং কর্মজোদিত গণসংখ্যা 14। আর যেহেতু ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক, অতএব মূলবিন্দু থেকে 7 ঘর উপরে উঠব। এরপরে লম্বভাবে আগালে আমরা দ্বিতীয় শ্রেণীর জন্য বিন্দুটি পাব। এভাবে আমরা তৃতীয় শ্রেণীর জন্য, চতুর্থ শ্রেণীর জন্য, পঞ্চম শ্রেণীর জন্য, ষষ্ঠ শ্রেণীর জন্য এবং সর্বশেষ শ্রেণীর জন্য বিন্দুগুলো বসাবো। এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। এজন্য আমরা 30 থেকে শুরু করব। এরপরে স্কেল দিয়ে পরবর্তী বিন্দুগুলো যোগ করে দিলেই আমরা অজীব রেখা পাব। এখন পরীক্ষায় আমাদেরকে অজীব রেখা অঙ্কনের বর্ণনা লিখতে হবে। আর বর্ণনায় লিখব এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে ক্রমজোদিত গণসংখ্যার 2 একক ধরে প্রদত্ত উপাত্তের কর্মজোদিত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো। মূলবিন্দু থেকে 30 পর্যন্ত ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নির্বাচন সারণী দেয়া হলো। মধ্যক নির্ণয় করো। প্রথমে আমরা মধ্যক নির্ণয়ের সারণী আঁকবো। এজন্য আমাদেরকে কর্মজোদিত গণসংখ্যা দরকার হবে, অর্থাৎ সারণীটিতে 3টি কলাম থাকবে, যার প্রথমটি ওজন, দ্বিতীয়টি গণসংখ্যা এবং তৃতীয়টি কর্মজোদিত গণসংখ্যা। প্রশ্ন দেওয়া সারণী থেকে আমরা প্রথম 2টি কলাম পূর্ণ করব। এরপরে আমরা কর্মজোদিত গণসংখ্যা নির্ণয় করব। এখানে যেহেতু 40 কেজি থেকে শুরু হয়েছে এবং 40 কেজির গণসংখ্যা 2, অতএব 40 কেজির কর্মজোদিত গণসংখ্যা হবে 2। এরপরে 50-র গণসংখ্যা 6, অতএব 50-র কর্মজোদিত গণসংখ্যা হবে 6 প্লাস পূর্বের কর্মজোদিত গণসংখ্যা অর্থাৎ 6 প্লাস 2, যা থেকে পাই 8। এরপরে 55-এর গণসংখ্যা 8, অতএব এর কর্মজোদিত গণসংখ্যা হবে 8 প্লাস পূর্বের কর্মজোদিত গণসংখ্যা অর্থাৎ 8 প্লাস 8 বা 16। এভাবে আমরা 60 কেজির জন্য কর্মজোদিত গণসংখ্যা, 65-এর জন্য কর্মজোদিত গণসংখ্যা, 70-এর জন্য কর্মজোদিত গণসংখ্যা নির্ণয় করব।
যেহেতু এখানে মোট গণসংখ্যা 50, অতএব 70 কেজির কর্মজোড়িত গণসংখ্যা হবে 50। এখন আমরা যদি সারণীটি লক্ষ্য করি তাহলে দেখব এখানে শ্রেণীবিন্যাস নেই, অর্থাৎ এখানে উপাত্তগুলো এরকম যে প্রথমে 45 আছে 2 বার, এরপরে 50 আছে 6 বার, এরপরে 55 আছে 8 বার, এরপরে 60 আছে 16 বার, এরপরে 65 আছে 12 বার এবং সর্বশেষে 70 আছে 6 বার। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা মধ্যক নির্ণয় করি তাহলে বিন্যস্ত উৎপাতের মধ্যক নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে, শ্রেণী বিন্যস্ত উৎপাতের মধ্যক নির্ণয়ের সূত্র নয়। এখানে মোট গণসংখ্যা n = 50 যা জোড় সংখ্যা, অতএব এক্ষেত্রে মধ্যক হবে 50/2তম পদ প্লাস 50/2 প্লাস 1তম পদ ডিভাইডেড বাই 2, যা থেকে পাই 25তম পদ প্লাস 26তম পদ ডিভাইডেড বাই 2। এখন আমরা দেখব 25তম পদ কত। এখানে 55 কেজির জন্য কর্মজোড়িত গণসংখ্যা 16, অর্থাৎ 45, 50 এবং 55 নিয়ে প্রথম 16টি পদ এবং 45, 50, 55 ও 60 নিয়ে প্রথম 32টি পদ, যা থেকে আমরা পাই 25তম পদ এবং 26তম পদ হচ্ছে 60। অতএব এই পদগুলোর মান বসিয়ে পাই 60 প্লাস 60 ডিভাইডেড বাই 2 বা 100 ডিভাইডেড বাই 2, যা থেকে আমরা মধ্যক পাই 60। অতএব মধ্যক 60 কেজি। প্রশ্ন 12। কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে। প্রশ্ন ক, প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? এখানে আমরা যদি সংখ্যাগুলোকে লক্ষ্য করি তাহলে দেখব সংখ্যাগুলো সাজানো নেই, অতএব প্রদত্ত তথ্যটি একটি অবিন্যস্ত উপাত্ত। আবার একটি শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত তার সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ কোনো শ্রেণীর গণসংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি ওই শ্রেণীতে কতগুলো মান আছে। প্রশ্ন খ, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। এখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার। এক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে দেখব কোনটির মান সর্বনিম্ন। আর এটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে 3টি সংখ্যা বিবেচনা করি। প্রথম 3টি সংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যা হলো 65। এরপরে আমরা আগাবো, দেখব 65-এর চেয়ে ছোট কোনো সংখ্যা আছে কি না। এরপরে আছে 64, অর্থাৎ এরপরে আমরা দেখব 64-এর চেয়ে কোনো সংখ্যা আছে কি না। এরপরে পাই 56, অর্থাৎ এরপরে আমরা দেখব 56-এর চেয়ে ছোট কোনো সংখ্যা আছে কি না, যা থেকে পাই 55। এরপরে দেখব 55-এর চেয়ে ছোট সংখ্যা। এরপরে পাই 45, এরপরে পাই 32। এরপরে দেখব 32-এর চেয়ে কোনো ছোট সংখ্যা আছে কি না। যেহেতু এর পরবর্তীতে 32-এর চেয়ে কোনো ছোট সংখ্যা নেই, অতএব এখানে সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার 32। এবার আমরা সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার নির্ণয় করব। প্রথম 3টি সংখ্যা বিবেচনা করি। প্রথম 3টির মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 98। এরপরে আমরা দেখব 98-এর চেয়ে বড় কোনো সংখ্যা আছে কি না। যেহেতু এর পরবর্তীতে 98-এর চেয়ে বড় কোনো সংখ্যা নেই, অতএব এখানে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার 98। এখন আমরা পরিসর নির্ণয় করব। আর আমরা জানি পরিসর হচ্ছে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার মাইনাস সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার প্লাস 1। আর এখানে 98 মাইনাস 32 প্লাস 1, যা থেকে পাই 66 প্লাস 1 বা 67। এখন আমরা সারণীতে কতগুলো শ্রেণী হবে তা নির্ণয় করব। এর জন্য আমাদেরকে শ্রেণীব্যাপ্তি ধরতে হবে। এখানে আমরা শ্রেণীব্যাপ্তি 5 বা 10 ধরতে পারি। এখানে 5 ধরলে শ্রেণীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, অতএব আমরা শ্রেণীব্যাপ্তি ধরব 10। তাহলে শ্রেণী সংখ্যা হবে 67 ডিভাইডেড বাই 10 বা 6.7, যার পরবর্তী পূর্ণ সংখ্যা 7। এখন আমরা গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এজন্য আমরা 3টি কলাম নিব। আর এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি 7, অতএব আমরা 2টি বেশি অর্থাৎ 9টি সারি নিব। এখন শ্রেণীব্যাপ্তি বসাবো। এখানে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর 32। যেহেতু শ্রেণীব্যাপ্তি 10, তাহলে আমরা প্রথম শ্রেণী এভাবে নিতে পারি 32 থেকে 41।
যা হিসাবের জন্য সুবিধাজনক নয়। আর এখানে আমরা শ্রেণী সংখ্যা পেয়েছি 6.7, অর্থাৎ 3টি সংখ্যা পর্যন্ত কম ধরে শুরু করতে পারবো। অর্থাৎ আমরা 39 ধরেও শুরু করতে পারবো, 30 ধরেও শুরু করতে পারবো, 31 ধরেও শুরু করতে পারবো, আর 32 থেকেও শুরু করতে পারবো। এখানে হিসাবের সুবিধার্থে 31 থেকে শুরু করব। এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি 10, অতএব আমরা 31 থেকে 10টি সংখ্যা নিব, অর্থাৎ প্রথম শ্রেণী হবে 31 to 40, এরপরের শ্রেণী 41 to 50 হবে। এভাবে আমরা সবগুলো শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। এখন আমরা ট্যালি চিহ্ন বসাবো। এখানে প্রথম সংখ্যা 76, আর 76 যাবে 71 to 80 ঘরে। এজন্য আমরা 76কে কেটে দিয়ে 80 ঘরে একটি ট্যালি চিহ্ন বসাবো। এরপরে সংখ্যা 65, যা 61 to 70 ঘরের, অর্থাৎ 65কে কেটে দিয়ে আমরা 61 to 70 ঘরে একটি ট্যালি বসাবো। এভাবে পরবর্তী 32 সংখ্যা পর্যন্ত বসাবো। এখন 75 বসবে 71 to 80 ঘরে, আর 71 to 80 ঘরে এর পূর্বে আমরা 4টি সংখ্যা বসিয়েছি, অর্থাৎ 75 হবে ওই ঘরের পঞ্চম সংখ্যা। এজন্য ট্যালি চিহ্নটিকে আমরা বিশেষভাবে বসাবো, অর্থাৎ প্রথম 4টি দাগের উপর আড়াআড়িভাবে একটি দাগ দিব। এর ফলে 5টি ট্যালির একটি বান্ডিল তৈরি হবে, যা পরবর্তীতে হিসাব করতে সুবিধা হবে। এভাবে আমরা বাকি সংখ্যাগুলোরও ট্যালি চিহ্ন বসাবো। এখন আমরা গণসংখ্যা হিসাব করব। প্রথম শ্রেণীতে আমরা 3টি ট্যালি বসিয়েছি, অর্থাৎ প্রথম শ্রেণীর গণসংখ্যা হবে 3। দ্বিতীয় শ্রেণীতে 5টি ট্যালি একটি বান্ডল আছে, অতএব এক্ষেত্রে গণসংখ্যা হবে 5। আবার তৃতীয় শ্রেণীতে 5টি ট্যালির একটি বান্ডল আছে, এছাড়াও আরও 2টি ট্যালি আছে, অর্থাৎ এক্ষেত্রে গণসংখ্যা হবে 7। এভাবে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা গণসংখ্যা বসাবো। এরপরে গণসংখ্যাগুলো যোগ করব। গণসংখ্যা যোগ করে যদি আমরা 50 পাই, তাহলে বুঝবো প্রত্যেক শিক্ষার্থীরই গণিতের প্রাপ্ত নাম্বার হিসেব করা হয়েছে। প্রশ্ন গ, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নাম্বারের গড় নির্ণয় করো। প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এক্ষেত্রে আমরা 5টি কলাম নিব। প্রথম কলাম শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলাম মধ্যমান, তৃতীয় কলাম গণসংখ্যা, চতুর্থ কলাম ধাপ বিচ্যুতি এবং পঞ্চম কলাম FIUI। আমরা প্রশ্ন ক্ষয়ে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নির্ণয় করেছি। প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তি বসাবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে শ্রেণীবদ্ধমান দরকার হবে। এখানে প্রথম শ্রেণী 31 to 40, অতএব এক্ষেত্রে শ্রেণীর মধ্যমান হবে 31 + 40 / 2 বা 71 / 2, যা থেকে পাই 35.5। এভাবে আমরা পরের শ্রেণীর মধ্যমান পাবো 45.5 এবং এই ক্রম অনুযায়ী পরের শ্রেণীর পাবো 55.5, এর পরেরটি 65.5, এর পরেরটি 75.5, এর পরেরটি 85.5 এবং সর্বশেষ শ্রেণীর মধ্যমান পাবো 95.5। এরপরে আমরা প্রশ্ন খ এর টেবিল থেকে গণসংখ্যা বসাবো। এখন আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। এখানে ধাপ বিচ্যুতি UI = xi - a / h। এখানে xi হচ্ছে শ্রেণীর মধ্যমান, যা আমরা দ্বিতীয় কলামে নির্ণয় করেছি, আর h এর মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর এখানে আমরা শ্রেণীব্যাপ্তি ধরেছি 10। আমাদেরকে a এর মান ধরতে হবে, তাহলে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারবো। এখানে a হচ্ছে আনুমানিক গড়, অর্থাৎ a এর মান আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি। এক্ষেত্রে এর মান যদি শ্রেণীর মধ্যমান ধরি, তাহলে আমাদের হিসেব সহজ হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা এর মান যদি 55.5 বা 65.5 বা 75.5 ধরি, তাহলে হচ্ছে আমাদের হিসাব সহজ হবে, আর সবচেয়ে সহজ হবে 65.5 ধরলে। অতএব আমরা 65.5কে এ ধরব। তাহলে ওই শ্রেণীর জন্য ধাপ বিচ্যুতি হবে xi - a / h, আর এখানে xi হচ্ছে মধ্যমান, অর্থাৎ 65.5, আর এখানে এও ধরেছি 65.5, আর h এর মান 10, যা থেকে পাই 0।
এভাবে যদি উপরের সংখ্যাগুলো নির্ণয় করি তাহলে পাবো -1, -2, -3। এগুলো হিসেব করার কোনো দরকার নেই, কারণ সব ক্ষেত্রে এই সংখ্যাগুলোই পাবো। আবার নিচের শ্রেণীগুলোর ক্ষেত্রে ধাপ বিচ্যুতি পাবো 1, 2, 3। এখন আমরা fi ui এর মান নির্ণয় করব। প্রথম শ্রেণীর fi এর মান 3 এবং ui এর মান -3, যা থেকে পাই -9। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে পাই -10, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে পাই -7, এর পরেরটিতে 0, এর পরেরটিতে 10, এর পরেরটির জন্য 14 এবং সর্বশেষ শ্রেণীর জন্য 15। এখন আমরা fi ui এর যোগফল নির্ণয় করব। এখানে -9, -10, -7 প্লাস 0 প্লাস 10 প্লাস 14 প্লাস 15 এর মান আসে 13, অর্থাৎ সামেশন অফ fi ui ইকুয়াল টু 13। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইন্টু h। আর এখানে সবগুলোর মানে জানি, অর্থাৎ আমরা এর মান বসাবো 65.5, সামেশন অফ fi ui এর মান বসাবো 13, n এর মান বসাবো 50 এবং শ্রেণীব্যাপ্তি h এর মান বসাবো 10, যা থেকে আমরা পাই উপত্যগুলোর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় 68.1। প্রশ্ন 13। প্রশ্ন ক, উপরের চিত্রে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান এবং শেষ শ্রেণীর গণসংখ্যা কত? আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব এটি একটি আয়তলেখের চিত্র, যার আয়তগুলো শীর্ষের মধ্যবিন্দুকে যোগ করে দিয়ে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। অর্থাৎ এটি একটি মূলত আয়তলেখ, যার প্রথম শ্রেণী 30 to 40। কোনো শ্রেণীর মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে আমরা শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করি। অতএব প্রথম শ্রেণীর মধ্যমান হবে 30 + 40 ডিভাইডেড বাই 2 বা 70 ডিভাইড বাই 2, যা থেকে পাই 35। আবার লেখচিত্রটির শেষ শ্রেণী হচ্ছে 70 to 80। আর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 70 to 80 শ্রেণীর আয়তলেখটি 2 ঘর উপরে উঠছে, অর্থাৎ এর গণসংখ্যা 2। অতএব প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান 35 এবং শেষ শ্রেণীর গণসংখ্যা 2। প্রশ্ন খ, চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। চিত্রে 2 ধরনের তথ্য দেয়া আছে, এক শ্রেণীব্যাপ্তি, 2 গণসংখ্যা। অতএব প্রদত্ত চিত্রটির গণসংখ্যা নির্বাচন সারণীতে 2টি কলাম থাকবে, একটি হলো শ্রেণীব্যাপ্তি এবং দ্বিতীয়টি গণসংখ্যা। আর এখানে 5টি শ্রেণী আছে। এখন প্রথম শ্রেণীর শ্রেণীব্যাপ্তি 30 to 40, আর এই শ্রেণীর আয়তলেখটি 3 ঘর উপরে উঠছে, অতএব এর গণসংখ্যা 3। আবার দ্বিতীয় শ্রেণীর শ্রেণীসীমা হচ্ছে 40 to 50, যার আয়তলেখটি 6 ঘর উপরে উঠছে, অতএব দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা 6। অনুরূপভাবে তৃতীয় শ্রেণী হচ্ছে 50 to 60, যার গণসংখ্যা 11। চতুর্থ শ্রেণী হচ্ছে 60 to 70, যার গণসংখ্যা 8 এবং পঞ্চম শ্রেণী হচ্ছে 70 to 80, যার গণসংখ্যা 2। এখন আমরা গণসংখ্যার যোগফল নির্ণয় করব। আর এখানে যদি 3 এর সাথে 6, এর সাথে 11, এর সাথে 8, এর সাথে 2 গুণ করি তাহলে আমরা পাই 30, অর্থাৎ এক্ষেত্রে n = 30। প্রশ্ন গ, উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। অর্থাৎ আমরা ছক থেকে মধ্যক নির্ণয় করব, আর মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে দরকার ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ প্রশ্ন খ এর ছকটির কলাম সংখ্যা 1 বাড়াবো এবং ওই কলামের নাম দিব ক্রমযোজিত গণসংখ্যা। আর আমরা জানি প্রথম শ্রেণীর জন্য ক্রমযোজিত গণসংখ্যা হয় গণসংখ্যার সমান, অর্থাৎ এক্ষেত্রে প্রথম শ্রেণী 30 to 40 এর জন্য ক্রমযোজিত গণসংখ্যা হবে 3। যেহেতু এর পরের শ্রেণীর গণসংখ্যা 6, অতএব শ্রেণীটির ক্রমযোজিত গণসংখ্যা হবে 6 প্লাস পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ 6 + 3, যা থেকে পাই 9। এর পরবর্তী শ্রেণীর ক্ষেত্রে
ক্রমযুক্ত গণসংখ্যা হবে 11 প্লাস 9, যা থেকে পাই 20। এর পরেরটির হবে 38 এবং সর্বশেষ শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হবে মোট গণসংখ্যার সমান, অর্থাৎ 30। এখন আমরা মধ্যক কোন শ্রেণীতে তা নির্ণয় করব। এখানে n হচ্ছে 30, তাহলে n/2 এর মান হবে 30/2 বা 15। আর আমরা যদি ক্রমযুক্ত গণসংখ্যা লক্ষ্য করি তাহলে দেখব প্রথম দুইটি শ্রেণীতে আছে 9টি পদ এবং প্রথম তিনটি শ্রেণীতে আছে 20টি পদ। অতএব 15তম পদ হবে তৃতীয় শ্রেণীতে, অর্থাৎ 50 to 60 শ্রেণীতে, যার মানে মধ্যক শ্রেণী 50 to 60। আর সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে এল, এন, এফসি, এফএম এবং এইচ এর মান দরকার হবে। এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণী নিম্নসীমা, আর এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 50 to 60, অতএব এর নিম্নসীমা হচ্ছে 50। আর এখানে এন হচ্ছে মোট গণসংখ্যা বা 30। এখানে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, অতএব এফসি = 9। আর এখানে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 11। এবং এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরপর দুইটি শ্রেণীর উচ্চসীমা বা নিম্নসীমার পার্থক্য নির্ধারণ করব। আর এখানে 30 ও 40 পার্থক্য 10, অতএব শ্রেণীব্যাপ্তি এইচ এর মান 10। তাহলে মধ্যক হবে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইড বাই এফএম। এই সূত্রটি আমরা মনে রাখব। এখন এই সূত্রটিতে আমরা মানগুলো বসিয়ে পাই 50 প্লাস 30/2 মাইনাস 9 ইন্টু 10/11, যা থেকে পাই 50 প্লাস 5.45 বা 55.45। অতএব মধ্যক 55.45। প্রশ্ন 14। কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। প্রশ্ন ক, মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। আমরা জানি শ্রেণীবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে মধ্যক = L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm, যেখানে L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, এখানে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। প্রশ্ন খ, প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। এখানে আমরা সারণীটি থেকে প্রচুরক নির্ণয় করব। এজন্য আমরা প্রথমে নির্ণয় করব প্রচুরক শ্রেণী কোনটি, অর্থাৎ দেখব কোন শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে। এখানে 60 to 64 শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা 20, অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 60 to 64। আর প্রচুরক নির্ণয়ের সূত্র থেকে আমরা জানি প্রচুরক = L প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। আর এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, যেহেতু প্রচুরক শ্রেণী হচ্ছে 60 to 64, অতএব এক্ষেত্রে L হবে 60। f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ এক্ষেত্রে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 10, যার পার্থক্য 10। f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 12, অতএব এদের পার্থক্য হবে 8। এবং এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরপর দুইটি শ্রেণীর উচ্চসীমা বা নিম্নসীমার পার্থক্য নির্ধারণ করব। আর এখানে 45 ও 50 এবং এদের পার্থক্য 5, অতএব এইচ এর মান 5। এখন এই মানগুলো বসিয়ে আমরা পাই 60 প্লাস 10 ডিভাইড বাই 10 প্লাস 8 ইন্টু 5, যা থেকে পাই 60 প্লাস 50/18 বা 60 প্লাস 2.8 বা 62.8। প্রশ্ন গ, উপপাদ্যের আয়তলেখা অঙ্কন করো।
এখানে উপপাদ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়া আছে। এখানে আমরা যদি শ্রেণীগুলো লক্ষ্য করি তাহলে দেখব শ্রেণীগুলো অবিচ্ছিন্ন, অর্থাৎ 49 থেকে 50 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হিসাবের বাইরে। আর আমরা জানি আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দরকার হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটি সারণী আঁকব যেই সারণীতে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। এজন্য আমরা 3টি কলাম নেব। প্রথম কলামে শ্রেণীব্যাপ্তি লিখব, দ্বিতীয় কলামে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং তৃতীয় কলামে গণসংখ্যা। এখন প্রথম শ্রেণীর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। এখানে প্রথম শ্রেণী 45 to 49। এখন অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা তৈরি করার ক্ষেত্রে আমরা শ্রেণীর নিম্ন সীমা 0.5 কমাবো এবং শ্রেণীর উচ্চ সীমা 0.5 বাড়াবো। অর্থাৎ 45 এর ক্ষেত্রে লিখব 44.5 এবং 49 এর ক্ষেত্রে লিখব 49.5। এভাবে যদি সবগুলো শ্রেণীর নিম্ন সীমাকে 0.5 কমাই এবং শ্রেণীর উচ্চ সীমাকে 0.5 বাড়াই তাহলে তা অবিচ্ছিন্ন শ্রেণী হবে। এক্ষেত্রে একটি প্যাটার্ন আছে, অর্থাৎ প্রথমটির অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা 44.5 to 49.5, অতএব পরবর্তীটির অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা 49.5 থেকে শুরু হবে, অর্থাৎ পরবর্তী শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হবে 49.5 to 54.5। এর পরেরটি হবে 54.5 to 59.5। এর পরেরটি হবে 59.5 to 64.5। এর পরেরটি হবে 64.5 to 69.5 এবং সর্বশেষের শ্রেণীটির অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে 69.5 to 74.5। এরপরে প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা বসাবো। এখন আমরা এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করব। এজন্য আমরা একটি গ্রাফ পেপার নিব। এখন গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত করব এবং এদের ছেদবিন্দু ও চিহ্নিত করব। এখানে গণসংখ্যার সর্বোচ্চ মান 20। অতএব আমরা লক্ষ্য রাখব ওয়াই অক্ষ বরাবর 20টি ঘর আছে কিনা। যদি 20টি ঘর থাকে তাহলে প্রত্যেক ঘরকে 1 একক ধরব, আর যদি 20টি ঘরের কম থাকে তাহলে প্রত্যেক ঘরকে 2 একক ধরে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারবো। এখানে আয়তলেখ অঙ্কনের জন্য আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো, অর্থাৎ মূলবিন্দু থেকে 5 ঘর ডানে আমরা বসাবো 44.5, এরপরে 49.5, এরপরে 54.5, এরপরে 59.5, এভাবে আমরা 74.5 পর্যন্ত বসাবো। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা 44.5 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মূলবিন্দু থেকে 44.5 বিন্দুগুলো পর্যন্ত বোঝাতে আমাদেরকে ছেদ চিহ্ন বসাতে হবে। এখন যেহেতু গণসংখ্যার সর্বোচ্চ মান 20, অতএব ওয়াই অক্ষে প্রতি ঘরকে 1 একক ধরে ওয়াই অক্ষের স্কেল নির্ধারণ করব, অর্থাৎ মূলবিন্দু থেকে 5 ঘর উপরে 5 বসাবো, 10 ঘর উপরে 10 বসাবো, এরপরে 15, এরপরে 20 বসাবো। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি 44.5 to 49.5 আর এর গণসংখ্যা 4, অতএব আয়তলেখে একে 4 ঘর পর্যন্ত উপরে উঠিয়ে দেব। এর পরের শ্রেণীটির গণসংখ্যা 8, অতএব এর পরবর্তী শ্রেণীর আয়তটি 8 ঘর পর্যন্ত উপরে উঠবে। এর পরেরটি 10 ঘর, এর পরেরটি আয়তলেখ 20 ঘর, এর পরেরটি লেখ 12 ঘর এবং সর্বশেষ শ্রেণীটির আয়তলেখটি 6 ঘর পর্যন্ত উপরে উঠে আমরা আয়তলেখ অঙ্কন সম্পন্ন করব। এরপরে আমরা অঙ্কনের বর্ণনা লিখব। আর এখানে অঙ্কনের বর্ণনা হবে ছক্কাগোছের প্রতি ঘরকে 1 একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং প্রতি ঘরকে একক ধরে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে 44.5 ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রশ্ন 15। তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। প্রশ্ন ক, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। এখানে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সর্বনিম্ন মান নির্ণয় করব।
এখানে প্রথমে যে সংখ্যাগুলো দেয়া আছে তার সর্বনিম্ন মান হলো 19। এরপরে দেখব 19 এর চেয়ে ছোট সংখ্যা কত, অর্থাৎ এরপরে ছোট সংখ্যা ধরব 14। এরপরে 14 এর চেয়ে ছোট সংখ্যা খুঁজব, অর্থাৎ এর পরবর্তী ছোট সংখ্যা হবে 12 এবং এরপরে ছোট সংখ্যা হবে 7। এরপরে দেখব 7 এর চেয়ে ছোট সংখ্যা আছে কিনা। যেহেতু 7 এর চেয়ে কোনো ছোট সংখ্যা নেই, অতএব প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন মান 7। এখন আমরা সর্বোচ্চ মান নির্ণয় করব। এখানে প্রথম 5টি উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 42। এরপরে দেখব 42-র চেয়ে বড় সংখ্যা কোনটি। যেহেতু 42-র চেয়ে বড় সংখ্যা এখানে নেই, অতএব এখানে সর্বোচ্চ মান 42। অতএব উপাত্তের পরিসর হবে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, অর্থাৎ এক্ষেত্রে 42 - 7 প্লাস 1, যা থেকে আমরা পাই 36। এখন আমরা যদি শ্রেণীব্যাপ্তি 5 ধরি, তাহলে শ্রেণীর সংখ্যা হবে 36/5 বা 7.2, যার পরবর্তী পূর্ণ সংখ্যা 8। অতএব শ্রেণীর সংখ্যা 80। প্রশ্ন খ, প্রদত্ত উপাত্তসমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে তাপমাত্রার গড় নির্ণয় করো। সারণী থেকে তাপমাত্রা গড় নির্ণয়ের জন্য একটি সারণী অঙ্কন করব। এক্ষেত্রে আমরা 5টি কলাম নেব, যার প্রথম কলাম হবে শ্রেণীব্যাপ্তি। যেহেতু উপাত্তগুলো সারণী আকারে নেই, অতএব উপাত্তগুলোকে সারণী আকারে প্রকাশ করতে আমাদেরকে টেলি চিহ্ন ব্যবহার করতে হবে। আর টেলি চিহ্ন হিসাব করে আমরা পাবো গণসংখ্যা। এখন সারণী থেকে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে শ্রেণীর মধ্যমান দরকার হবে এবং গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যমানের গুণফলও দরকার হবে। এখানে আমরা প্রশ্ন ক্ষয়ে শ্রেণীব্যাপ্তি ধরছি 5 এবং শ্রেণীর সংখ্যা পেয়েছি 8। আর এখানে সর্বনিম্ন মান হচ্ছে 7, অর্থাৎ আমরা এক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি 7 to 11 নিতে পারি, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা এক গড় আগিয়ে নেব, অর্থাৎ এক্ষেত্রে আমরা নিব 6 to 10। অতএব 6-এর সাথে 5 যোগ করব, আবার 10-এর সাথেও 5 যোগ করব। এভাবে আমরা পরের শ্রেণী পাবো 11 to 15। এর পরবর্তীটি 16 to 20 পাবো। এভাবে আমরা সর্বমোট 8টি শ্রেণী নেব। এখন আমরা টেলি চিহ্ন বসাবো। এখানে প্রথম সংখ্যা 35, যা 31 to 35 শ্রেণীতে বসবে, অর্থাৎ 35 সংখ্যাটিকে কেটে দিয়ে 31 to 35 শ্রেণীতে একটি টেলি চিহ্ন বসাবো। এর পরবর্তী সংখ্যাটি 30, অতএব 26 to 30 শ্রেণীতে একটি টেলি চিহ্ন বসাবো। এরপর একটি 27, এটির জন্য পূর্বের শ্রেণীতে একটি টেলি চিহ্ন বসাবো। এভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো টেলি চিহ্ন বসাবো। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 40 সংখ্যাটি বসবে 30 to 40 শ্রেণীতে। এখানে আমরা পূর্বেই 4টি টেলি চিহ্ন বসিয়েছি, অতএব পরবর্তী টেলি চিহ্নটি আড়াআড়িভাবে বসিয়ে একটি বান্ডিল তৈরি করব, যার ফলে প্রতিটি বান্ডিল 5 নির্দেশ করবে এবং পরবর্তীতে হিসাব করতে সুবিধা হবে। এভাবে আমরা সবগুলো সংখ্যার জন্য টেলি চিহ্ন বসাবো। এখন টেলি চিহ্ন সংখ্যা গণনা করে গণসংখ্যা নির্ধারণ করব। এখানে প্রথম শ্রেণীতে একটি বান্ডিল আছে, আর আমরা জানি একটি বান্ডিল মানে 5, অতএব 5 বসাবো। দ্বিতীয় শ্রেণীতেও 5 বসাবো। তৃতীয় শ্রেণীতে একটি বান্ডিল এবং আরও 2টি আছে, অর্থাৎ এক্ষেত্রে 7 বসাবো। এভাবে পরেরটিতে 13, এর পরবর্তীতে 9, এর পরবর্তীটিতে 5, এর পরবর্তীটিতে 6 এবং সর্বশেষ শ্রেণীতে 2 বসাবো। এখন গণসংখ্যাগুলো যোগ করে আমরা পাই n = 52। এখন আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব, আর শ্রেণীর মধ্যমান হচ্ছে শ্রেণীর নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্রথম শ্রেণীর মধ্যমান হবে 6 + 10 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 16/2 বা 8। এভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর মধ্যমান পাই 11 + 15 ডিভাইডেড বাই 2 বা 13। এভাবে এর পরবর্তী শ্রেণীর জন্য 18, তারপরেটি 23, তার পরবর্তীটি 28, এর পরবর্তীটি 35, এর পরবর্তীটি 38 এবং সর্বশেষ শ্রেণীর মধ্যমান 43। এখন আমরা fi xi এর মান নির্ণয় করব, আর এখানে fi হচ্ছে গণসংখ্যা এবং xi হচ্ছে শ্রেণীর মধ্যমান। অতএব প্রথম শ্রেণীর জন্য fi x এর মান হবে 5 × 8 বা 40। আবার দ্বিতীয় শ্রেণীর জন্য fi xi হবে 5 × 13 বা 65।
পরবর্তীর জন্য 7 × 18 বা 126, এর পরবর্তীর জন্য 13 × 23 বা 299, এর পরবর্তীর জন্য 28 এর সাথে 9 গুণ করে পাই 252, এর পরবর্তীটির জন্য 33 এর সাথে 5 গুণ করে পাই 165, এর পরবর্তীটির জন্য 38 এর সাথে 6 গুণ করে পাই 228 এবং সর্বশেষ শ্রেণীর জন্য 43 এর সাথে 2 গুণ করে পাই 86। এখন সবগুলো f(i)(x) এর মান যোগ করে আমরা পাই 1261। এখন আমরা গড় নির্ণয় করব, আর এক্ষেত্রে গড় হবে summation of f(i)(xi) / n। এখানে summation of f(i)(xi) এর মান 1261 এবং n এর মান 52, যা থেকে আমরা তাপমাত্রার গড় পাই 24.25 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন গ, প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ আমরা এক্ষেত্রে ক্ষয়ের সারণী ব্যবহার করব এবং ওই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করব, এরপরে ওই আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করব। আমরা জানি আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দরকার। এখানে আমরা যে শ্রেণীবিন্যাস নির্ণয় করেছি তা বিচ্ছিন্ন। এজন্য আয়তলেখ অঙ্কনের সারণীতে 3টি কলাম থাকবে। প্রথমটি হচ্ছে শ্রেণীব্যক্তি, দ্বিতীয়টি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং তৃতীয়টি গণসংখ্যা। প্রশ্ন খ থেকে আমরা শ্রেণীব্যক্তি সারণীটি পূর্ণ করব, এরপরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নির্ণয় করব। এজন্য শ্রেণীর নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করব এবং শ্রেণীর উচ্চসীমা থেকে 0.5 যোগ করব, যা থেকে পাই প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 5.5 to 10.5। একইভাবে আমরা পরবর্তী শ্রেণীর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে পারব। তবে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রথম শ্রেণীর সর্বোচ্চ শ্রেণীসীমা অর্থাৎ 10.5 হবে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীসীমা। অতএব দ্বিতীয় শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে 10.5 to 15.5। এভাবে আমরা তৃতীয় শ্রেণীর জন্য পাই 15.5 to 20.5, এর পরবর্তীটির জন্য 20.5 to 25.5, এর পরবর্তীটির জন্য 25.5 to 30.5, 30.5 to 35.5, এর পরেরটির জন্য 35.5 to 40.5 এবং সর্বশেষ শ্রেণীর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাই 40.5 to 45.5। এবার প্রশ্ন খ থেকে আমরা গণসংখ্যা কলামটি পূর্ণ করব। এখন এই সারণী থেকে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো। এজন্য আমরা একটি লেখচিত্র নেব এবং লেখচিত্রে x অক্ষ এবং y অক্ষ চিহ্নিত করব। এখানে গণসংখ্যার সর্বোচ্চ মান 13, অতএব আমরা নিশ্চিত করব y অক্ষ বরাবর যেন 13টি গড় থাকে। এখন আমরা x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বসাবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রথমেই ও বিন্দু থেকে 5 গড় ডানে 5.5 বসাবো, এরপরে 10.5, 15.5, এভাবে সর্বশেষে 45.5 বসাবো। এখানে লক্ষণীয় যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি 5.5 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এর পূর্বের সংখ্যাগুলো অর্থাৎ 0 থেকে 5.5 বোঝানোর জন্য আমাদেরকে একটি ছেদ চিহ্নের দরকার হবে। এখন y অক্ষ বরাবর গণসংখ্যার স্কেল নির্ধারণ করব, আর এখানে সর্বোচ্চ মান 13, অর্থাৎ আমরা y অক্ষ বরাবর যদি 15 পর্যন্ত স্কেল নির্ধারণ করি তাহলে এই গণসংখ্যাগুলো বসাতে পারবো। অর্থাৎ ও বিন্দু থেকে 5 গড় উপরে 5, 10 গড় উপরে 10 এবং 15 গড় উপরে 15 বসাবো। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। প্রথম অবিচ্ছিন্ন শ্রেণী অর্থাৎ 5.5 to 10.5 এর জন্য গণসংখ্যা 5, অর্থাৎ এখানে একটি আয়তলেখ আঁকব যার উচ্চতা হবে 5 গড়। এরপরে পরবর্তী শ্রেণীর জন্য আয়তলেখ অঙ্কন করব যার উচ্চতাও হবে 5 গড়। এর পরবর্তী শ্রেণীর জন্য আয়তলেখ অঙ্কন করব যার উচ্চতা হবে 7 গড় এবং এর পরবর্তীটি 13 গড়, এর পরবর্তীটি 9 গড়, এর পরবর্তীটি 3 গড়, এর পরবর্তীটি 6 গড় এবং শেষ আয়তলেখটির উচ্চতা হবে 2 গড়। এখানে প্রশ্নে বলা আছে আয়তলেখের মাধ্যমে প্রচুরক নির্ণয় করতে, অর্থাৎ এখন আমরা প্রচুরক নির্ণয় করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 20.5 to 25.5 শ্রেণীতে। অতএব 20.5 to 25.5 হচ্ছে প্রচুরক শ্রেণী।
এখন প্রচুরক শ্রেণীর আয়তের উপরের কৌণিক বিন্দুদ্বয় থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরের কৌণিক বিন্দুর সাথে সংযোগ স্থাপন করব। এরপরে এই রেখা দুইটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব আঁকব। এখন এই লম্বটি এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে তাই হবে প্রচুরক। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব লম্বটি 20.5 বিন্দু থেকে প্রায় 3 গজ দূরে এক্স অক্ষকে স্পর্শ করেছে। অতএব এক্ষেত্রে প্রচুরক হবে 20.5 প্লাস 3 বা 23.5। এখন আয়তলেখা অঙ্কনের বর্ণনা এবং প্রচুরক নির্ণয়ের বর্ণনা লিখব। এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ম্যাথ স্কুল সবসময় গণিতকে সহজ সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে, যার মাধ্যমে উপকৃত হচ্ছে হাজারো শিক্ষার্থী। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।